হয়ে গেছে, সংখ্যালঘু সমাজের উপর হাত পড়েছে, তাই অনেকের গা গরম হয়ে গেছে। দিনের পর দিন হিন্দু মহিলারা রেপ হয়েছে, মার্ডার হয়েছে, আমাদের কর্মীরা মার্ডার হয়েছে, বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, কাউকে যেতে দেখিনি। মুসলমানের গায়ে হাত লেগেছে, গা পুড়ে যাচ্ছে তোমাদের। আপনাকে তো কুকর্ম করতে আমরা দেখেছি, অন ক্যামেরা আমরা দেখেছি। তো আপনি এখন একটা নোংরা লোক, নোংরা কথা ছাড়া মুখ থেকে ভালো কথা বেরোয় না। এবং আমি মনে করি না এই রাজ্যের হিন্দু মুসলমান কেউ ওই লোকটাকে পছন্দ করে। মানে সত্যি কথা বলতে না, আমার ওই লোকটার ব্যাপারে কথা বলতেই খুব খারাপ লাগে। এক তো হিন্দু মুসলমান করছেন, যেটা খুব আনফর্চুনেট। বিগত সরকারের কথা বাদ দেন, ওনার সরকারে এই যে এতগুলো রেপ হয়ে গেল, শুধু কি মুসলমানদের রেপ হয়েছে? হিন্দু মেয়েদের রেপ হয়নি? আপনি হিন্দু মেয়েদের রেপের জন্য কি করেছেন? যারা এই মেয়েটির জন্য চিৎকার করছে, মানে হিন্দু মুসলমান সব করছে, আপনি ফেসবুকে যাবেন, হাজার হাজার মহিলা, হিন্দু ছেলে, তারা প্রতিবাদ করছে, তারা রাস্তায় নামছে। তারা না হলে ভুল করছে, আপনি বলছেন গা গরম হয়ে যাচ্ছে। তো আপনার দরদ তো ভালোবাসা তো হিন্দুদের প্রতি। তাহলে এখন পর্যন্ত হিন্দু মেয়েদের রেপ হয়েছে, আপনি কি করেছেন? আর যখন পুরনো সরকার ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, তখনও হিন্দু মেয়েদের সুরক্ষার জন্যে আপনি কি করেছেন? আপনি কতটা প্রতিবাদী ছিলেন? আপনাকে তো কুকর্ম করতে আমরা দেখেছি, অন ক্যামেরা আমরা দেখেছি। তো আপনি এখন একটা নোংরা লোক, নোংরা কথা ছাড়া মুখ থেকে ভালো কথা বেরোয় না। এবং আমি মনে করি না এই রাজ্যের হিন্দু মুসলমান কেউ ওই লোকটাকে পছন্দ করে। অতএব এই রাজ্যে সরকার কেন ওকে মন্ত্রী করে কেন বসিয়ে রেখেছে, মানে এটা তো অ্যাকচুয়ালি এই সরকারকে, বিজেপি সরকারকে কলঙ্কিত করছে। তো এর ব্যাপারে আমরা কি বলবো? ওকে আমরা, দিলীপ ঘোষকে আমরা মানুষের পর্যায়ে মনে করি না। গত দিনে মুখ্যমন্ত্রী যে তর্জন গর্জন করেছিলেন, হয়তো খুব টেনশানে ছিলেন, উত্তেজিত ছিলেন। তো আজকে ওনার ভাষা অনেক সংযত ছিল এবং শালীন ছিল। তিনি অন্তত এইটুকু বলেছেন যে নিপীড়িতার যে অভিযোগ, তার উপরে কাজ হচ্ছে। ওর বাবা 4 জন বলেছে, অতএব 4 জনকেই আমরা গ্রেফতার করে ফেলেছি এবং তাদের শাস্তির ব্যবস্থা হবে, এসব বলেছেন। এবং বাকি কেসগুলোর ব্যাপারে উনি বলেছেন পুলিশ দেখবে। মানে গতদিনে যেমন বলেছিলেন যে এই নিপীড়িতার মূল অরিজিনাল কেসটা পুলিশ দেখবে আর বাকিগুলো আমি দেখব, আজ কিন্তু বলছেন পুলিশ দেখবে। এবং সেক্ষেত্রেও বলেছেন ফুটেজ দেখে দেখে সবাইকে গ্রেপ্তার করতে, এবং ফুটেজে থাকলেও যদি কেউ ভুল করে ভিড়ভাড়ের মধ্যে ঢুকে গিয়ে থাকে তাহলে তাদের একটু রেয়াত করতে, এবং বলেছেন সেটা পুলিশ ভাববে। অনেকটা পুলিশের উপরে যেন স্বাধীনতা দিচ্ছেন। যেমন ওইখানে একটা নতুন ফাঁড়ি করেছেন, ক্যাম্প করেছেন, তাতে ভবিষ্যতে কতটা উপকার হবে দেখা যাবে। কিন্তু এইবারে যে ক্ষতিটা হয়ে গেছে, ক্যাম্পে এবারেও লোক গেছিল, নির্যাতিতার পরিবার, পাড়ার লোকরা, তো সেখানে গিয়ে তারা সাহায্য চেয়েছিল। কিন্তু ক্যাম্প তো সঙ্গে সঙ্গে এত বড় ঘটনা শুনলেই থানায় ফোন করবে, থানা অ্যাক্টিভ হবে। এ বিষয়ে কিন্তু শুভেন্দুবাবু মানে মুখ্যমন্ত্রী কিছু বললেন না যে পুলিশের এই গাফিলতিটা কেন ছিল। এবং গ্রামবাসী সিসিটিভি ফুটেজ চেক করে সেখানে অপরাধীদের খুঁজে বার করলো, তারপরে স্পটে গিয়ে সেই লাশ উদ্ধার করলো, এবং অদ্ভুতভাবে সেই লাশ গ্রামবাসীর কাছে রয়ে গেল। তারা সেই লাশ নিয়ে, ওই ভোরের দিকে লাশ তুললো, তাদের কাছে রয়ে গেল, সেই লাশ নিয়ে তারা পথ অবরোধ করলো। তাহলে পুলিশ কি ওই লাশটা নিজের কাস্টাডিতে নেওয়ার প্রয়োজন মনে করলো না? পুলিশ কোথায় ছিল? তারপরে দেখলাম ওই যে প্রভাস মণ্ডল যার এনকাউন্টার হলো, একটা ফুটেজ দেখলাম, সে রেলওয়ে ক্রসিংয়ের কাছে, লেভেল ক্রসিংয়ের কাছে গ্রামবাসীরা ঘিরে তাকে জেরা করছে, আর পুলিশ পিছনে দাঁড়িয়ে আছে, সেখানে মুখ্য ভূমিকায় গ্রামবাসী আছে। মানে পুরো অপারেশনটা গ্রামবাসী চালাচ্ছে। তাহলে পুলিশের ভূমিকাটা কোথায়? পুলিশ তো গ্রামবাসীর হাতেই ছেড়ে দিয়েছিল। অতএব তারপরে যে ভিকটিম বা যে অভিযুক্তকে, যাদেরকে থানায় তুলে দিয়েছিল, ফাঁড়িতে তুলে দিয়েছিল, সেখানে তাকে ছেড়ে দিল। তাহলে পুলিশের এই গাফিলতি, এখন তো উদাসীনতা বলা যায় না, এটা ইচ্ছাকৃত। এবং ক্যাম্পের মধ্যেও যখন আমরা দেখলাম দুটো আসামির সঙ্গে পুলিশ বসে আছে, খুব ঘরোয়া পরিবেশে, ক্যাজুয়াল, হাত পা ছড়িয়ে, তারা হাত পা নেড়ে কথা বলছে। মানে ইন্টারোগেশন বলতে আমরা যা লকআপে বুঝি, তার বিন্দুমাত্র দেখিনি, যেন এটা একটা হোমলি অ্যাটমসফিয়ারে তারা কথা বলছিল। এবং এই প্রভাস মণ্ডল প্রচুর নাম বলেছে, সেই লোকটা
চার্জশিট ফাইল হয়নি, ইনভেস্টিগেশন কমপ্লিট হয়নি, তাই তাকে হত্যা করা হলো। এখন তো সবাই এটাকে হত্যাই বলছে, এনকাউন্টার না। এবং কোনো যুক্তি এখানে কাজ করছে না যে অত রাত্রে কেন গেল অন্ধকারের মধ্যে, ওর কোমরে দড়ি ছিল না কেন, ওই প্রভাস মণ্ডলের হাতে হ্যান্ডকাপ কেন ছিল না, এত পুলিশ কী করছিল, যাকে একটা মানে গরু ছাগলের মতো একটা ছেলে কোমরে হাত দিয়ে তাকে ধরে নিয়ে চলে আসলো, তাকে 10-12টা পুলিশ, আমি জানি না 10-12টা পুলিশ ছিল কি ছিল, তার কোনো ভিডিওগ্রাফি নেই, কোনো ফুটেজ নেই। তো এইটা এখন পুরো রাজ্যবাসীর কাছে পরিষ্কার হয়েছে, এইটা ধামাচাপা দেওয়ার জন্য হত্যা করা হয়েছে। এত বোকা কেউ নয়, এতে বহু আইনের যারা বিশেষজ্ঞ তারা বলছেন, সাধারণ মানুষ বলছেন, এটা একেবারে ওপেন হয়েছে যে এই কেস ধামাচাপা দেওয়ার জন্য এটাকে করা হয়েছে, ওই মার্ডারটা করা হয়েছে প্রভাস মণ্ডলের। এবং মুখ্যমন্ত্রী যাকে বারবার নিরীহ বলে আখ্যায়িত করছেন, যাকে 25 লক্ষ টাকা যার পরিবারকে দিলেন এবং তার ভাইকে চাকরি দিলেন, এখন তো শোনা যাচ্ছে সে প্রকৃত রাজা, যে রাজার নাম উচ্চারণ করা হয়েছিল। তাহলে প্রথম দিনে এসে প্রথম দফায় মুখ্যমন্ত্রী তাকে যখন ইনোসেন্ট ঘোষণা করে দিলেন, পুলিশ মন্ত্রী ইনোসেন্ট বললে তো পুলিশও তাকে ইনোসেন্ট ঘোষণা করবে, তারপরে বললেন 200 লোককে গ্রেপ্তার করতে হবে। তো স্বাভাবিকভাবে পুলিশ মুখ্যমন্ত্রীর কথা মতো 200 লোককে গ্রেপ্তার করবে। আমার কাছে রিপোর্ট আছে অনেকে ওই স্পটে কখনোই যায়নি, কোনো ফুটেজে পাওয়া যাবে না, তাদেরকে কোথা থেকে তুলে আনছে, মানে 200 নাম পুরো করতেই হবে। আমি শুনেছি বেশ কিছু মহিলাকেও তুলেছে। তো এইখানে বিষয় হচ্ছে মুখ্যমন্ত্রী যেটা মূল কালপিট, মানে যারা হত্যাকারী, যারা ধর্ষণকারী, তার থেকে যারা সহযোগিতায় ছিল পুলিশ, যারা অ্যাক্টিভ হয়নি, দায়িত্ব পালন করেনি, তাদের কি শাস্তি হবে? পুলিশের কি শাস্তি হবে না? কোনো পুলিশ সাসপেন্ড হয়েছে, চাকরি গেছে? এদের তো অপরাধী যেমন অন্যায়কারী, যারা ধর্ষণকারী, আবার সেই তাকে যারা বাঁচিয়েছে, প্রশ্রয় দিয়েছে, তারা সমান অপরাধী, তাদের একই শাস্তি হওয়া উচিত। এখানে আমার মনে হয় মুখ্যমন্ত্রী একটু ল্যাপস করছেন, এবং এর হবে কি, পুরো পশ্চিমবাংলা মুখ্যমন্ত্রীর দিকে নজর রেখেছে। অপরাধী তার জাত আলাদা, কিন্তু মুখ্যমন্ত্রীর একটা গরিমা আছে, তাকে যদি অপরাধীদের আড়াল করার পরিপ্রেক্ষিতে পাওয়া যায়, তাহলে যিনি রাজ্য চালাবেন, 10 কোটি মানুষ যদি তার প্রতি বিশ্বাস হারায়, তাহলে এটা মুখ্যমন্ত্রীর জন্য ভালো হবে না। আমরা বলতে চাই, ওই যে আন্দোলনকারী তাদের সঙ্গে আমরা আছি, যতক্ষণ না তথ্য প্রমাণ দিয়ে তারা অপরাধী প্রমাণ হচ্ছে কেউ, ততক্ষণ প্রত্যেকটা মানুষের আমরা লড়াই লড়বো, আইনি লড়াই লড়বো, তাদের পাশে আসবো। এবং যে কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করলে পশ্চিমবাংলার মানুষ দাঁড়াবে, এবং হাইকোর্ট, আলিপুর কোর্ট, বারুইপুর কোর্ট, যে কোনো লেভেলে প্রচুর উকিল আছে, তারা যোগাযোগ করছে, তারা নাম্বার দিচ্ছে, কথা বলছে, আমরা আছি, আমরা লড়বো। কারণ এই আন্দোলন যদি থেতলে দেওয়া যায়, পা দিয়ে পিষে দেওয়া যায়, তাহলে আগামী দিনে আমার সন্তানদের কে রক্ষা করবে? আর তো কেউ মুখ খুলবে না। এই মানুষগুলো কোনো প্রলোভনে আসেনি, প্রতিবেশীর ভালোবাসায় আর ওই ছোট বাচ্চা মেয়েটার ভালোবাসায় তারা জীবনের ঝুঁকি নিয়ে, মানে যেটা পুলিশের কথা করার কথা, সেই অপারেশন তারা চালিয়েছে, অপরাধীকে ধরেছে, লাশ উদ্ধার করেছে। তারা তো ক্রিমিনাল নয়, এবং তারা স্বাভাবিক জীবনে তারা সব নাগরিক। তাদেরকে যদি ক্রিমিনাল সাজিয়ে, অপরাধী সাজিয়ে এখন যদি শাস্তি দেওয়া হয়, তাহলে এটা রাজ্যের জন্য একটা খুব দুর্ভাগ্যজনক ঘটনা হবে, এবং বাংলার মানুষ এইটা কখনো মেনে নেবে না। এবং মুখ্যমন্ত্রী এইখানে কিন্তু নাগরিকদের পাশে না দাঁড়িয়ে কোথাও না কোথাও বিচার উনি আগে পাইয়ে দিলেন তথাকথিত অপরাধীর, যার ইনভেস্টিগেশন পুরো হয়নি, তার মধ্যে আপনি নির্দোষ ট্রিট করে, এখন তো ইনভেস্টিগেশন হয়নি, কাউকে নির্দোষ ট্রিট করে তার ক্ষতিপূরণ দিয়ে তার ভাইকে চাকরি দিয়ে দিলেন। এইটা একটা নতুন উদাহরণ, এর আগে কখনো এমন ঘটনা ঘটেনি। ওটা বললাম পুলিশ কেন ছেড়ে দেবে? বিজেপির নেতার ইশারায় ছেড়ে দিল। এবং সব থেকে বড় কথা, আজকে যে প্রভাস মণ্ডলকে হত্যা করা হলো, ও যতগুলো নাম বলেছিল সেগুলো তো অফিসিয়ালি রেকর্ডেড হয়নি, চার্জশিটে ইনক্লুড হয়নি, আদালতে প্রডিউস হয়নি। এই নামগুলো সব ডিলিট হয়ে যাবে, আর ওই মানুষগুলোকে বাঁচিয়ে নেওয়া হবে। এবং এখন যেটা মূল সরকারের, যেটা মানে মুখ্যমন্ত্রীর দায়িত্ব, ওই এলাকায় এত সন্ত্রাস ছড়িয়ে দাও, এত গ্রেপ্তারি করো, এরপর কেউ সওয়াল করারই লোক থাকবে না, অতএব ধামাচাপা পড়ে যাবে। আপনি বলুন তো, আজ পর্যন্ত যতগুলো রেপ হয়েছে, এখন তো প্রতিদিন 2-3টে করে নতুন ফ্রেশ রেপের ঘটনা আসছে। লেক গার্ডেনেরও পেলাম, আরও অনেক জায়গায় পেলাম, প্রচুর রেপ আসছে। তো রেপিস্টরা তো উৎসাহিত হবে যে মুখ্যমন্ত্রী আমাদের কোনো চিন্তা নেই, অতএব আমরা নির্দ্বিধায় রেপ করব। আর এরপর হয়তো এই যদি ঘটনা ঘটে, এই 200 লোককে যদি গ্রেপ্তার করা হয়, বিনা দোষে জেল খাটানো হয়, তারা কবে মুক্তি পাবে, তাদের কেস কে চালাবে, অনেক সমস্যা। আমরা হয়তো দাঁড়াবো, কিন্তু এরপর লোক বলবে যে ভাই, কারো বিপদে দাঁড়ানোর দরকার নেই,
তাহলে তো দুষ্কৃতীদের উৎসাহ বাড়বে, রেপিস্টদের উৎসাহ বাড়বে, তাদের সাহস বাড়বে। এইটা খুব দুঃখজনক। 7টি না, এখন মনে হয় 10-12টা পার হয়ে গেছে সংখ্যাটা। এবং পুলিশ এটা ক্যাজুয়াল নিচ্ছে, তাদেরকে গ্রেপ্তার করবে, কাকে চালান করবে, কাকে রাখবে, কাকে ছাড়বে, হ্যাঁ, এ ঘটনা চলবে। কিন্তু যে নড়ে ওঠার মতো যে ঘটনা, সেইটা পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের এখনো পর্যন্ত কোনো স্ট্যান্ড দেখিনি যে দুষ্কৃতীরা আতঙ্কিত হয়ে যাবে, রেপিস্টরা আতঙ্কিত হয়ে যাবে। তাহলে এত সিসিটিভি লাগানোর পরেও সরকার যদি সিসিটিভি চেক করতেও রাজি না হয়, সরকার মানে পুলিশ যদি সিসিটিভি চেক করতেও রাজি না হয়, ঘটনা ঘটে যাওয়ার পর, রেপ হয়ে যাওয়ার পর, মার্ডার হয়ে যাওয়ার পর আপনি তদন্ত করে কি করবেন? যদি এই প্রতিদিন রেপ হতেই থাকে, আমরা তো এখন নিজেদের বাচ্চাকে বাইরে ছাড়তে ভয় পাচ্ছি, আতঙ্কে থাকছি, মানে কাউকে না কাউকে সঙ্গে পাঠাতে হবে, আর যতক্ষণ ঘরে না ফিরবে আমাদের শান্তি নেই। পুরো পশ্চিমবাংলার প্রতিটা মা বাবার একই অবস্থা। দেখেন, এই মুখ্যমন্ত্রী প্রথমেই শুরুতেই বলেছিলেন আমাকে হিন্দুরা ভোট দিয়েছে, আমি হিন্দুদের মুখ্যমন্ত্রী। আবার সংবিধান যখন শপথ করে যখন মুখ্যমন্ত্রী হচ্ছেন তখন বলছেন সবাইকে সমান দৃষ্টিতে দেখব। এবং কালকে দেখুন উনি রেজিনগরে গিয়ে বললেন আমরা হিন্দু মুসলমান করি না, মুসলমানদের কোনো ক্ষতি হয়নি, এই তো তৃণমূল বলতো মুসলমানদের নামাজ পড়তে দেবে না, মুসলমানদের মারবে, এই করবে, এখান থেকে তাড়িয়ে দেবে। আমরা এরকম কিছুই করিনি। অথচ তারই মন্ত্রী সে বলছে নামাজ পড়তে গেলে পাকিস্তানে যাও, রেড রোডে নামাজ পড়া তো বন্ধ করে দিল, অথচ রেড রোড যানবাহন চালা বন্ধ করে দিয়ে আসন করলো। তাহলে পার্থক্যটা তো পরিষ্কার। উনি নিজেই বলেন আমি হিন্দুদের মুখ্যমন্ত্রী, আর দিলীপ ঘোষ যা বলে তার কথা বাদই দিলাম। তাহলে উনি দিনরাত হিন্দু মুসলমান করেন। এবং এই বারুইপুর কাণ্ডে উনি বলেছিলেন যে ছেলেটিকে গণপিটুনি দেওয়া হয়েছে, তার ধর্মীয় পরিচয় দেখে মারা হয়েছে, মানে সে হিন্দু বলে মারা হয়েছে। আমরা একবারও বলিনি যে ওই মেয়েটির ধর্ম কী, বলিনি। এবং ওই মেয়েটিকে কারা ধর্ষণ করেছে, হত্যা করেছে, তাদেরও ধর্ম নিয়ে কথা বলিনি। অতএব দিনরাত হিন্দু মুসলমান এই মুখ্যমন্ত্রী করে, আবার রেজিনগরীকে তার উল্টো পাট ছাড়ছে, সাধু সাজার চেষ্টা করছে। অতএব ওখানে মুসলমান বেশি রেজিনগরে, তাই উনি মুসলিম দরদি হয়ে গেলেন, আবার অন্য জায়গায় গিয়ে উনি হিন্দু দরদি হয়ে যাবেন। এই হিন্দু মুসলমানের তো যে দূষিত পরিবেশ এরা তৈরি করেছে, আমার মনে হয় হিন্দুরাও দম আটকে আসছে, তারাও সুস্থ অনুভব করছে না এই বিষাক্ত পরিবেশে। দেখেন, এরা পুরো ভারতবর্ষের মানুষকে ঠকায়, প্রতিশ্রুতির সরকার। এরা প্রচুর কিছু বলে এখানে এসছে, মানুষ এখন সব জানে, আমি আর বিস্তারিত বলছি না। ওই 7th পে কমিশনও লাগু হয়নি, ডিও পায়নি, অন্নপূর্ণা যোজনার কী হাল আপনারা জানেন, ওই স্বাস্থ্যশ্রী, লক্ষ্মীশ্রী, মমতা বন্দ্যোপাধ্যায়ের যত শ্রী ছিল সেগুলো এখন ভুলে যান। অলরেডি গরু ব্যবসায়ী যারা ছিল তারা সব শেষ, হকার উচ্ছেদ, মানে প্রতিশ্রুতির যা হয়েছিল আচ্ছে দিন, তার পুরো উল্টে দিয়েছে। আবার সেম রিপিট ঘটনা এখন উনি ওখানে গিয়ে বলছেন আপনার স্বাস্থ্য, শিক্ষা, আপনি রোজগার পাবেন, পরিযায়ী শ্রমিক হতে হবে না, এখানে 2খানা ব্রিজ করে দেবো, উন্নয়নে পুরো ঢেলে মুড়ে দেবো, হাসপাতাল, বিড়ি শ্রমিক, সবাইয়ের উন্নয়ন হবে, অনেক কিছু হবে। তা আমার কথা হলো, আপনি তো এখানে প্রতিশ্রুতি দিচ্ছেন রেজিনগর জেতার জন্য, অলরেডি যারা আপনাকে জিতিয়ে বসে আছে, যেই বিধানসভায় জিতিয়ে বসে আছে মানুষ, তাদেরকে কি দেবেন সেইটা বলুন। আপনার তো সরকার তৈরি হয়ে গেছে, রেজিনগর আপনি জিতলেও ঠিক আছে, আর হারলেও আপনার সরকার পড়ে যাবে না। আপনি এত পাগল হয়ে যাচ্ছেন কেন রেজিনগর নিয়ে? অথচ আপনি যারা অলরেডি আপনাকে জিতিয়েছে তাদের দিকে আপনার কোনো উন্নয়ন, আপনি বলুন 294টার কোন সিটে গিয়ে আপনি ওই প্রতিশ্রুতি দেবেন যেটা রেজিনগরে দিচ্ছেন? আপনি বলুন। মানে এরা যে মিথ্যাবাদী, এরা লোক ঠকানো কারবার করে, এইটা এখন লোক বুঝে গেছে। এবারে রেজিনগরবাসী যদি বুঝতে পারে, মানে ওইখানে এসে বলছেন মুসলিম দরদ দেখাচ্ছেন যে মুসলমানদের কোনো ভয় নেই, আমরা হিন্দু মুসলমান করি না, অথচ বারুইপুরের ঘটনায় আশেপাশের গ্রামগুলো খালি হয়ে গেছে, লোক পালিয়ে গেছে, দেদার ধরপাকড় চলছে, আতঙ্কিত, আর বলছে আমি কাউকে ছাড়বো না, অমুক তমুক। 200 জনের টার্গেট উনি সেট করে দিলেন। তাহলে আপনি যদি এরকম ম্যান্ডেট দেন, আপনার পুলিশ সেরকমই কাজ করবে। অতএব কিছু হবে না, কোনো প্রতিশ্রুতি পুরো হবে না, কোনো উন্নয়ন হবে না, কিছুই হবে না। দেখেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাপারে পরিষ্কার বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিষয় নিয়ে আন্দোলন করার কোনো অধিকার নেই, কারণ তার 15 বছর রাজত্বে মেয়েরা সুরক্ষিত ছিল না, এবং কোনো মার্ডার, নিরীহ মানুষের মার্ডার, কোনো ধর্ষণ,
উনি কারো বাড়িতে যাননি, বরঞ্চ ব্যঙ্গ করেছেন সাজানো ঘটনা, মিথ্যা ঘটনা, ছোট্ট ঘটনা, কুৎসা করা হচ্ছে রাজ্যের, এই ধরনের অদ্ভুত অদ্ভুত কথা বলেছেন এবং পুরো রাজ্যে গাঁজা কেসে বিভিন্ন কেসে বিরোধীদের যেভাবে ক্রাশ করেছেন, মানবাধিকার লঙ্ঘন করেছেন। আজকে তার এত মানবাধিকার ফেটে পড়ছে কেন? ওই পীড়িতার জন্য পুরো পশ্চিমবাংলা আছে। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের আর দরকার নেই। আমি ওনার ব্যাপারে একেবারেই মানে নরম নই। উনি যেভাবে রাজ্যটাকে ধ্বংস করেছেন, হ্যাঁ মুখ্যমন্ত্রী আছে শুভেন্দু অধিকারী, আমাদের অধিকার আছে তার ভালোটা ভালো আর তার খারাপটা খারাপ বলবো, সমালোচনা করব, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আর এই বিষয় নিয়ে কথা বলার কোনো অধিকার নেই। আরে ওর জন্য তো আমরা আছি, এই মেয়েটির জন্য, বারুইপুরের মেয়ের জন্য, বাকি মেয়ের জন্য, যেখানেই হবে আমরা জোট বাঁধছি এবং লিগ্যাল সেলও তৈরি করছি, আমরা দাঁড়াবো। অভিষেক, যার দ্বারা পুরো রাজ্য অত্যাচারিত, এই পুষ্পা, এই শওকত, এই শাহজাহান, আরও এরকম হাজার হাজার যে ক্রিমিনাল তিনি পুষে রেখে রাজ্যের মানুষকে অত্যাচার, এখন উনি বিচার দেবেন, কেসের খরচ দেবেন, তাহলে আনিস খানের বিচারটা করেননি কেন? আবু সিদ্দিকির বিচারটা কেন করেননি? আপনি প্রিয়াঙ্কা হাসদার করেননি? আপনি বাহা কিস্কুর বিচার কেন দেননি? কারো বিচার দেননি, আর এখন বড় বড় কথা। তো এদের কথা আমি বলবো বাংলার মানুষ আর যেন না শোনে। এরা আমাদের যা করেছে আমাদের সেগুলো ভোলা উচিত না, সেগুলো মনে রাখতে হবে। উনি হয়তো ধর্ষণ বিশেষজ্ঞ হয়ে গেছেন। আমি জানি নিজের মেয়ে হয়, পরের মেয়ে হয়। আবার উনি বিজেপির এখন এমএলএ, অতএব বিজেপির বিরুদ্ধে যাবেন না। ওনার মেয়ের প্রতি অন্যায় হয়েছে, আর এই বারুইপুরের কেসে অন্যায় হয়নি, ওটা ছোট ঘটনা, লঘু ঘটনা, মেয়েটাও ছোট ছিল। অতএব কি বলবো, যে নিজের মেয়ের জীবনের বিনিময়ে একটা এমএলএর সিট নিতে পারে, আপনি বলুন তো এমএলএ হওয়ার কি দরকার ছিল? বিজেপির কাছে উনি বিচার চাইতেই পারতেন। আর যদি মনে হয় ওকে শর্ত দিয়েছিল, ঠিক আছে আপনাকে আমরা একটু ব্যবহার করব, আপনি এমএলএ সিটে দাঁড়ান, আপনাকে নিয়ে আমরা রাজনীতি করব, বিনিময়ে আমরা বিচার দেবো, তাহলে আজকে তো বিচার পাননি। উনি কি রিজিগনেশন করবেন, নাকি ওই গদির মখমলি চেয়ারটা খুব আনন্দ দিচ্ছে? আসলে মরালিটি নেই, চরিত্র নেই। মেয়ের জীবনের বিনিময়ে সওদা করে একটা এমএলএর সিট জোগাড় করেছেন। এদের থেকে মানে নোংরা আর কিছু হতে পারে না। উনি যদি, আমি এই মেয়েটার জন্য ওনাকে লড়তে বলছি না, নিজের মেয়ের জন্যে যদি বিচার শর্ত হতো, তাহলে বিচার না পাওয়ার জন্য উনি এতক্ষণে পদত্যাগ করে দিতেন, প্রতিবাদ করতেন। দেখেন বিজেপির ননস্টপ বিজয় মিছিল চলছে, যেটা ডিম থেরাপি, এটাই বিজয় মিছিল। কিন্তু এই বিজয় মিছিলের প্রকারবৃদ্ধি হচ্ছে কি, বড় চোররা বন্ধু হয়ে যাবে আর ছোট চোররা ডিম খাবে। আর এখন তো বলেছিল কি দরজা বন্ধ আছে, তৃণমূলের লোকদের নেওয়া হবে না, এখন জানলা দিয়ে ঢোকাচ্ছে। তৃণমূলের 3টে এমপি, রাজ্যসভার এমপি, তারা রিজাইন করে সঙ্গে সঙ্গে বিজেপির টিকিট পেয়ে গেল, ওরা আবার রাজ্যসভায় চলে যাবে। তাহলে আমার কথা হলো, এই বিজেপির তো লড়াই ছিল তৃণমূলের বিরুদ্ধে, সেই তৃণমূলের সব এমএলএ এমপিগুলো ভালো কী করে হয়ে যাচ্ছে? আর যারা প্রথম দিন থেকে গত বহু বছর ধরে বিজেপি করছে, যারা মার খেয়েছে, যারা কেস খেয়েছে, যারা অনেক স্যাক্রিফাইস করেছে, তাদের মধ্যে কি কোনো লোক ছিল না তাদেরকে রাজ্যসভায় পাঠানো যায়? তাহলে তো আজকে বিজেপির যারা কর্মী, বিজেপির যারা নেতা, তাদের ভাবার সময় এসছে এটা কীরকম রাজনীতি, যে তৃণমূলের বিরুদ্ধে লড়বে বলে এই বিজেপি সংগ্রাম করলো বা সাধারণ মানুষকে প্রতিশ্রুতি দিল আর বলল তৃণমূলদের নেওয়া হবে না, এখন সেই তৃণমূলকে ঘরে ঢুকিয়ে নিচ্ছে। আপনি ধরুন ঋতব্রতর নাম করে ওইখানে প্রায় 65টা এমএলএকে পুষে রেখেছে বিজেপিতে, আবার 20টা 22টা ওখানে লোকসভার নিয়েছে, এদিকে রাজ্যসভার ছিল সেগুলোও নিয়ে নিচ্ছে। তাহলে বাদ কি গেল? পুরো তৃণমূলটাই তো বিজেপি হয়ে গেল। তাহলে যদি তৃণমূলের এমএলএ এমপিগুলোই বিজেপি করে, তাহলে যারা বিজেপি করেছে তারা কবে চান্স পাবে? মানে এইটা যে কি পরিমাণ প্রতারণা, এটা বিজেপির যারা সমর্থক ভোটার তাদের বোঝার প্রয়োজন আছে। নেতাজি সুভাষচন্দ্র বোস ফরওয়ার্ড ব্লক করেছিলেন এবং শ্যামাপ্রসাদ মুখার্জির ঘোর বিরোধী ছিলেন, এবং এইটাও বলেছে যেখানে কোনো প্রকাশ্য সভা শ্যামাপ্রসাদ মুখার্জি করতেন, তার 2-1 দিনের মধ্যে গিয়ে নেতাজি তার বিরোধিতা করতেন, কারণ তিনি কট্টর সাম্প্রদায়িকতা বিরোধী ছিলেন এবং এদের এই সাম্প্রদায়িকতা দেশকে ধ্বংস করে দেবে, এটা নেতাজি বারে বারে সাবধান করেছেন। কিন্তু ফরওয়ার্ড ব্লকের কোন কোন গুন্ডা
শ্যামাপ্রসাদ মুখার্জিকে বা তার লোকজনকে মেরেছে তাদের একজনের নাম বলতে পারবে কি? এইটা কিন্তু একটা প্রোগ্রাম প্ল্যান করছে যে আগামী দিনে ফরওয়ার্ড ব্লকের, এরপর ফরওয়ার্ড ব্লকের পর দেখবেন বামপন্থীদের মারবেরা। আজকে একটা ভিডিও দেখছিলাম, সিপিএমে লাল ঝান্ডা বিজেপি কর্মীরা পোড়াচ্ছে। এটা কিন্তু ইনস্টিগেশন। এটা আজকে তাদের ঝান্ডা পুড়িয়েছে, কাল তাদের পার্টি অফিস পুড়িয়ে দেবে। এরপর দেখবেন সিপিএমের কর্মীদের, ফরওয়ার্ড ব্লকের কর্মীদের রাস্তার মধ্যে পেট্রোল ছিটে জ্যান্ত জ্বালিয়ে দেবে। এটা একটা ফ্যাসিস্ট বর্বর। এরা কিন্তু এজেন্ডা প্ল্যান করছে, কারণ এদের লড়াই কমিউনিস্টদের সঙ্গে আর মুসলিমদের সঙ্গে মূল লড়াই। কারণ কমিউনিস্টরাও আদর্শগতভাবে, ব্যক্তিগতভাবে অনেকে কম্প্রোমাইজ করতে পারে, কমিউনিস্টরা আদর্শগতভাবে আরএসএসের বিরোধী, সংঘ পরিবারের বিরোধী এবং মুসলমানরাও বিরোধী। তাই এরা মুসলমানদের এবং কমিউনিস্টদেরকে প্রধান শত্রু হিসেবে চিহ্নিত করেছেন। এটা স্টোরি লেখা হচ্ছে, এর পিছনে গল্প আছে। আগামী দিনে কিন্তু বামপন্থীদের উপরে এরা যে নির্মম কঠোর অত্যাচার নামিয়ে আনবে, এটা তার সংকেত। আগামী দিনে এরা সুযোগ পেলে কিন্তু এটা করবে। অতএব পুরো সমাজকে সচেতন হতে হবে। এটা বামপন্থী ডানপন্থী বলে না, ভারতের সংবিধান আছে, গণতন্ত্র আছে, কাঁধে কাঁধে মিলিয়ে লড়তে হবে। এবং আমরা চাইবো না কেউ বিজেপিরও কোনো কর্মীকে হত্যা করুক, বিজেপিরও কর্মীকে পুড়িয়ে দিক, তার বাড়ি লুট করুক, আমরা চাইবো না। কারণ এটা আদর্শের লড়াই। যেই দিন বিজেপির কর্মী সমর্থকরা বুঝবে যে এই বিজেপি ফ্যাসিস্ট শক্তি, এই আরএসএস ফ্যাসিস্ট শক্তি, এরা আমাদের ধর্মীয় আবেগ দিয়ে নাচাচ্ছে, আমাদের কোনো উপকারে আসবে না, বরঞ্চ ক্ষতি করবে। এক সময় হিন্দুরাও কিন্তু বিজেপিকে ত্যাগ করবে। কিন্তু কেউ বিজেপি করছে বলে তাকে আমি মারবো, তার ঘর লুট করব, জ্বালিয়ে দেবো, এইটাকে কখনো সমর্থন করা যায় না। গণতন্ত্রে এই হিংসার কোনো স্থান নাই।